শুধু ঘর থেকে না, পুরা দুনিয়া থেকে বের করে দিব। এই ভিডিও ডিলিট কর। এটা ডিলিট করলে মানি লাগবে বাবা, না হলে আমি এখনই গেলাম মার কাছে। রিয়াদ খান রিমানকে টেনে ধরে। তোর 30,000 টাকা আমি এখনই দিচ্ছি। সরি বাবা, এই অমূল্য ভিডিওর মান এখন 50,000 হয়ে গেছে। কি? এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। যদি সোজা কথায় দিয়ে দিতে তাহলে এত কিছু দরকার হতোই না। দিবা নাকি আমি যাব? দাঁড়া হারামজাদা দাঁড়া। রিয়াদ খান রিমানকে চেক দেয়, আবার ভিডিওটা ডিলিট করায়। এটা আমার বাপের অভিশাপ লাগছে, তাই এমন পোলা হয়েছে আল্লাহ। রিমি সকাল সকাল ফারহানের বাসায় চলে যায়, গিয়ে সোজা ফারহানের রুমে ঢুকে যায়, গিয়ে দেখে ফারহান ঘুমাচ্ছে। আমাকে ঘুম পাগল বলে, আর দেখো নিচে এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। রিমি পা টিপে টিপে ফারহানের কাছে গিয়ে বসে। ঘুমালে কত কিউট লাগে, আর জেগে থাকলে থাক, সেটা না হয় নাই বললাম। হ্যালো, এক্সকিউজ মি। ফারহানের নাকের আগায় আঙুল দিয়ে বারবার খোঁচা দিয়ে বললাম। ফারহান মিটমিট করে হালকা তাকায়। ফারহান হালকা তাকাতে রিমি একটা মিষ্টি করে হাসি দেয়। তার সাথে সাথে ফারহান রিমিকে জড়িয়ে ধরে পাশে শুইয়ে ধরে রাখে। এমন কিছু হবে রিমি স্বপ্নেও ভাবেনি। সে বাকরুদ্ধ হয়ে যায়। রিমি উঠতে নেয়, ফারহান আরো শক্ত করে ধরে। এত কাছে রিমি ফারহানের কখনো আসেনি। ছা, 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 আমি কি? এমন আওয়াজ শুনে ফারহান চোখ তুলে তাকায়। তার সাথে সাথে রিমিকে ছেড়ে উঠে বসে পড়ে। তুই এখানে? সত্যি? তুই এখানে কি করছিস? আপনাকে জাগাতে এসেছিলাম। সরি সরি, আমি ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আর সকাল সকাল আমার রুমে কেন? কাল আপনি তো বললেন সকালে শপিংয়ে নিয়ে যাবেন, তাই আমি রেডি হয়ে এসেছিলাম। আচ্ছা তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আর যা হচ্ছে সব ভুলে যা। এত সোজা নাকি? চাইলেও পারবো না। আল্লাহ, আমার কেমন কেমন লাগছে। আজে বাজে চিন্তা নিজের মাথা থেকে বের কর, আর চুপচাপ নিচে গিয়ে বস। আমি কোনো আজেবাজে চিন্তা করছি না। বলে তাড়াতাড়ি নিচে চলে যায়। ফারহান ফ্রেশ হয়ে নিচে আসে। রিমি ফারহানকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করে। ফারহান চুপচাপ নাস্তা করতে থাকে। রিমি চুপচাপ বসে আছে। ফারহানের নাস্তা শেষ হলে ওরা বেরিয়ে পড়ে। রিমি চুপচাপ বসে আছে আর ফারহান ড্রাইভ করছে। কেউ কোনো কথা বলছে না। বড় একটা শপিং মলের সামনে এসে থামে। দুজন মলের ভেতরে যায়। আমরা শপিং করছি, বলতে গেলে আমি শুধু ঘুরছি। ফারহান আমার জন্য পছন্দ করছে, উনি কিনছে। অবশ্য যা কিনছি সেগুলো মন্দ না, আমার ভালোই লাগছে। হ্যালো ফারহান। রাইসাকে দেখে মেজাজটাই খারাপ হয়ে যায়। তার থেকে বড় কথা, ওনাকে দেখে আমার বেশ লজ্জা লাগছে। ফারহানের দিকে তাকাতে পারছি না লজ্জায়, কারণ এই পোশাকে আমার পড়েছে শরীরের 75% দেখা যাচ্ছে। হ্যালো, আপনি এখানে? কাল এক জায়গায় যাচ্ছি তো, তাই শপিং করতে এলাম। তোমরাও বুঝি শপিং করতে এসেছো? হুম। দেখো দেখো, কি সুন্দর করে কথা বলছে রাইসার সাথে, একটু লজ্জাও লাগছে না। বেশরম। হ্যালো রাইসা আপু। আপু? কে আপু? ডোন্ট কল মি দ্যাট। আপনি আমার থেকে বড়, আপু ডাকবো না তো কি ডাকবো আপু? কল মি রাইসা, অনলি রাইসা, নট আপু। ওকে আপু। তুমি এখানে কি করো? শপিং মলে তো খেলতে আসবো না, শপিং করতে আসবো। কি কি কিনলে? জানি না, সব ফারহান পছন্দ করে কিনে দিচ্ছে। কেন, তোমার টাকা নেই? আমায় দেখো, নিজের ইনকামের টাকা দিয়ে ড্রেস কিনেছি। রিমির কাজ করার কোনো দরকার নেই। আমার কাছে এত টাকা আছে যে তুমি ভাবতেও পারবে না। আর এত থাকতে আমার রোজগার করার কি দরকার? হে, আচ্ছা, কত আছে শুনি? তোমার তো এক কোম্পানি, আমার তো তিনটা কোম্পানি। তার মধ্যে আমার এক ভাই আবার নাম করা সিঙ্গার। 3টা কোম্পানি মানে? একটা তোমার বাবার, আর একটা আরাব ভাইয়ার, আর একটা ফারহানের। তারা আমাকে এত ভালোবাসে না, যদি আমি বলি এটা আমার নামে করতে, 1 মিনিটও ভাববে না। কিরে তোরা এখানে? শপিং করতে এসেছি। তুই আর মুন এখানে? মা আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। আমিও নিজের ইচ্ছে আসিনি। তুমি আরব, তাই না? রিমি বলল, সে বললে নাকি তোমার কোম্পানি ওর নামে দিয়ে দেবে। ঠিক বলেছে, তাছাড়া আমাদের যা আছে সব ওরই তো। কি? ও তোমার আপন বোন না, মামাতো বোন? কিন্তু আমি কখনো ওকে মামাতো বোন ভাবিনি। ও আমার নিজের বোনের থেকেও বেশি। ভাইয়া, ও বলছিল আমি কাজ করি না কেন? তুই কাজ করে কি করবি? চুপচাপ নিজের লাইফ এনজয় কর। তোর কাজ করা লাগলে আমরা আছি কি করতে। আমি আর নিতে পারছি না। ফারহান বাই। রাইসা চলে যায়।
ডায়লগগুলো বড় ছিল, কিন্তু বলতে বেশ মজাই লেগেছে। থ্যাঙ্কস ভাইয়া, আমার কথায় তাল মেলানোর জন্য। কিন্তু তুই ভুল কিছু বলিসনি। আমার ছোট বোনের জন্য জানও দিতে পারি কোম্পানি কি জিনিস। থ্যাংক ইউ, আর অনেকগুলো লাভ ইউ। মনের দিক দিয়ে একটু একটু ভালো দেখা যায়। আমিও তোর জন্য জান দিতে পারি। এত জান আমার লাগবে না। যেটা ভাবছিলে পাবে সেটা ভাই তোর কপালে নেই। চুপচাপ চল, আর কেনাকাটার বাকি আছে। সবাই শপিং করে বাসায় চলে আসে। রিমান গানের কনসার্টে গেছে। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এসে ব্যাগ সব গুছিয়ে আরামে শুয়ে ফোন দেয় মাহুয়াকে। আজকে সারা দিন ফোন দিলে না যে? ওহ, মিস করেছো বুঝি আমাকে? বয়ে গেছে আপনাকে মিস করতে। সারাদিন জ্বালালেন না, তাই অবাক হলাম আর কি। আজ প্রচুর বিজি ছিলাম, তাই সময় পাইনি। 3 দিনের কাজ একসাথে করলে যা হয় আর কি। তাহলে ঘুমান। সমস্যা নেই, এমনিতেও কাল বিকেলে বের হব। সকালে তো আর না, কাল দুপুরে উঠবো, যাতে ঘুমাতে না পারলেও কোনো সমস্যা না হয়। তা এখন কি কাজে ফোন দিয়েছেন? তোমার কণ্ঠ শোনার জন্য। আচ্ছা, তুমি একটু মিষ্টি করে কথা বলতে পারো না? না, আমার কথা ঝাঁঝালোই হয়। আমিও ঝাল পছন্দ করি। আচ্ছা, বাবা কেমন আছে? কার বাবা? তোমার বাবাই আমার বাবা। তোমার মনে হচ্ছে একটু বেশি ফার্স্ট হয়ে যাচ্ছে। আমি স্লো পছন্দ করি না। বাবাই ভালো আছে, বাবাইয়ের মেয়েও ভালো আছে। এখন আমি রাখি, কারণ আমার তো অনেক ঘুম পাচ্ছে। কিন্তু আমার তো ঘুম না হারাম হয়ে গেল। তাহলে বসে বসে জিকির করেন। বাই। এই শোনো, কাল চুপচাপ আমার পাশে এসে বসে পড়বে। কেন বসবো না আমি? ভয় পাচ্ছ নাকি? আমার পাশে বসলে যদি আমার প্রেমে পড়ে যাও? কেন? আপনার পাশে বসলে কি এমন হবে? তাহলে ভয় পাচ্ছ কেন? আমি কাউকে দেখে ভয় পাই না। ঠিক আছে, কাল আপনার পাশে বসবো। বলে ফোন রেখে দেয়। আল্লাহ দয়া করে এই মেয়ের মনটা একটু নরম করে দাও। পরের দিন বিকেলে সবাই রেডি হয়ে চলে আসে। বেশ বড় দুটো বাস নিয়েছে। বাসগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। একটা বাসে জাস্ট স্টুডেন্টরা, আরেক বাসে টিচার আর জিনিসপত্র। আরাফ, ফারহান, রিমান যাবে বলে মেয়েরা বেশ খুশি। যারা বলেছিল যাবে না তারাও যাচ্ছে। রিমান, ফারহান, আরাফ তিনজন আলাদা আলাদা সিটে বসেছে। তাদের পাশে সিট খালি, কেউ বসার সাহস পাচ্ছে না। কিন্তু তাদের আশেপাশে মেয়ের অভাব নেই। রিমি আসে। রিমি আসার সাথে সাথে ফারহান উঠে যায়। কই ছিলি? নিচে এতক্ষণ কি করছিলি? যা ভেতরে ঢোক। আমি অন্য জায়গায় বসি। আর একবার যেন বলা না লাগে, তাহলে কিন্তু বলবো না। সবার সামনে কোলে করে বসাবো। রিমি চুপচাপ বসে পড়ে। ফারহান তার জন্য জানালার পাশে সিট রাখে। মাহুয়া চুপচাপ এসে রিমানকে বলে, বের হন, আমি জানলার সাইডে বসবো। রিমান বের হয়। মাহুয়া ওর পাশে বসে। সবাই অবাক হয়ে শুধু দেখছে। কিছু কিছু মেয়ের বেশ হিংসে হচ্ছে। মন এসে আশেপাশে দেখছে কোথাও খালি আছে কিনা। মাঝখানে আরবের সিট দেখেও দেখছে না। পেছন থেকে সৌরভ ডাক দেয়। মনও যেতে থাকে। আরাব উঠে সৌরভের দিকে হিংস্র বাঘের মতো তাকিয়ে থাকে। রিমান, ফারহান উঠে সৌরভের দিকে তাকিয়ে শার্টের হাতা উপরে করতে থাকে। সৌরভ বেচারা অনেক ভয় পেয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি কোথায় বসবো? আরে, আরবের সিট খালি আছে তো। মুন আর সিট না পেয়ে আরাফের সিটের কাছে যায়। মুন ভেতরে ঢুকতে নেয়। তখনই বাস চেক করার জন্য একটু এগিয়ে নিয়ে যায়। মুন তাল সামলাতে না পেরে সোজা আরাফের কোলে পড়ে যায়। আরাফও ধরে ফেলে। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে, আর সবাই তাদের দিকে চোখ বড় বড় করে। আরাফ চোখ সরিয়ে সবার দিকে তাকায়। সবার সাথে সাথে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। কিন্তু রিমান বেশরমের মতো দ্যাব দ্যাব করে তাকিয়ে আছে, তাও আবার বড় করে একটা হাসি দিয়ে। মুন তাড়াতাড়ি সিটে বসে। ভাই চোখটা ফেরা, সিন শেষ। বিনা পয়সায় মুভি দেখতে পেলে কেউ কেন ছাড়বে? মুভি শেষ। মুন, তোমার কোনো সমস্যা হলে তুমি আমার সিটে বসতে পারো। আমি তোমার জায়গায় বসি। মুন প্রথমে পেছনে ফিরে রিনার দিকে তাকায়, তারপর সোজা না করে দেয়। না থাক, লাগবে না। থ্যাঙ্কস এত ভাবার জন্য। বাস চলা হয় আল্লাহর নাম নিয়ে। কিছুক্ষণ পর শুরু হয় গান বাজনা। সবাই জোরে জোরে গানের সাথে সাথে গান গাইছে। অনেকে গাড়ির মাঝখানে এসে ধুমধারাকা নাচছে। আরাফ, রিমান, ফারহান সবার সাথে এমন ভাবে তাল মেলাচ্ছে যে বোঝা যাচ্ছে না ওরা যে সিনিয়র। আবার অনেকে গিটার নিয়ে এসেছে, অনেকে গিটার বাজাচ্ছে। তাদের সাথে মিলে রিমানও বাজাচ্ছে, গান গাইছে। কেউ ভাবতে পারেনি ওদের সাথে এত আনন্দ হবে। সবাই ভেবেছে ওদের জন্য আর আনন্দ করাই হবে না। অনেকক্ষণ গান বাজানোর পর রাত প্রায় 12টার দিকে সবাই ক্লান্ত হয়ে বসে পড়ে।
গান বাজনা বন্ধ করে দেয়, কারণ পৌঁছাতে আর বেশি দেরি নেই। পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই গান বন্ধ করে দিয়েছে। গাড়ির লাইট বন্ধ করে শুধু লাল নীল লাইট জ্বালানো। সবাই বাহিরে তাকিয়ে তার সৌন্দর্য দেখছে। চাঁদের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। রিমি দেখতে দেখতে তার মাথা ফারহানের কাঁধে মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর ফারহানের এক হাত ধরে বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ফারহানও রিমির কাঁধে হাত দিয়ে ধরে রাখে। মুন জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। আরাফ মুনের মুখের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। মুনকে সে ভালো করে দেখছে, তার চোখ ঠোঁট। বাস পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে, তাই কিছুক্ষণ পর পর বাস ঝাঁকি দিচ্ছে। মুনের মাথায় জানালায় বাড়ি খেতে নেয়। আরাফ সেখানে তাড়াতাড়ি হাত রাখে। কিছুক্ষণ পর আস্তে করে মুনের মাথা নিজের কাঁধে রেখে মুনের চেহারার দিকে তাকিয়ে থাকে। মাহুয়া বাহিরে তাকিয়ে আছে। রিমান সবার দিকে একবার নজর দেয়। সবাই কি সুন্দর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আমারটার চোখে কি ঘুম নাই? কেমন টক্কর মেরে চেয়ে আছে। মাহু, তোমার ঘুম ধরছে না? একটুও না। ওর ঘুম না আসুক, আমি তো ঘুমের ভান ধরে ওর কাঁধে মাথা রাখতেই পারি। রিমান ঘুমের ভান ধরে মাহুয়ার কাঁধে মাথা রেখে আবার চমকে উঠে যায়। এটা কি? মাহুয়া তার কাঁধে একটা পিন রিমানের দিকে মুখ করে রেখে দেয়। যাতে তুমি ঘুমের মাঝখানে আমার কাঁধে মাথা রাখার ভুলটা না করো। আল্লাহ, কই তুমি? রাখবো না মাথা। মাহুয়া হেসে বাহিরের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা কোণা কোণা দেখছে, আর বারবার রিমানকে ডেকে এটা দেখাচ্ছে। এত ভালো তো তুমি আমার কাঁধে মাথা রাখলেও লাগতো না। মনে হচ্ছে মেয়েটা প্রকৃতির খুব কাছের, প্রকৃতি দেখতে খুব ভালোবাসে। রাত 2:30-এর দিকে আমরা হোটেলে পৌঁছে যাই। সময়টা আমার খুব ভালো কেটেছে। কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। সবাই আস্তে আস্তে বের হচ্ছে। কেউ কেউ এক্সাইটেড হয়ে লাফালাফি করে নামছে, আবার কেউ কেউ ঘুমে ঘুমে। সবার কথার আওয়াজে মনের ঘুম ভেঙে যায়। সে নিজেকে আরাফের কাঁধে দেখে আরাফকে একটা ধাক্কা দেয়। সাহস কি করে হলো আমার কাছে আসার? এক্সকিউজ মি, আমি আপনার না, আপনি আমার কাঁধে শুয়েছিলেন। তাহলে আমাকে সরিয়ে দিতেন বা ডাক দিতেন কেন? ভালো লাগছিল বুঝি একটা মেয়ের পাশে বসে? তো জানি না, তবে তোমার তো খুব ভালো লাগছিল আমার কাছে বসে, তাই তো একদম কাঁধেই শুয়ে পড়লে। হ্যাঁ, রাত 2:30 বাজে। থাম রে বাবা তোরা। একে তো একটা না একইভাবে ঘরতারা করে বসেছিলাম যাতে আরামে ঘুমাতে পারে, তারপরেও কথা শোনাচ্ছে। ইস, ঘাড়টা ব্যথা করছে। ও ফারহান, অনেক হইছে। এবার আমার বোনকে ছেড়ে ওকে ঘুম থেকে ওঠা। আমি তোর বোনকে না, তোর বোন আমাকে ধরে আছে। এত ডাকছি তাও উঠছে না। ফিসফিস করে ডাকলে জীবনে উঠবে না। ওই রিমি, ওই ওঠ। রিমি, এসে গেছি আমরা। এই দেখি মরার মতো ঘুমাচ্ছে। ওই ওই ওই। রিমি একটু একটু চোখ খুলে। কে আপনারা? আমাকে ডাকছেন কেন? কে আপনারা মানে? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ওই রিমি, ওঠ। এত ডাকাডাকির পরেও কাজ হচ্ছে না। রিমিকে উঠিয়ে নিয়ে যায়, হোটেলে শুয়ে দে। ও ভাই থাম, আমার বোনকে আমি নিয়ে যেতে পারবো। রিমান রিমিকে কোলে উঠিয়ে গাড়ি থেকে নামে। হোটেলের চাবি আনতে যায়। সেখানে কর্মকর্তারা রিমানের দিকে তাকিয়ে আছে। ফারহান চাবি নিয়ে হোটেলের দরজা খুলে। রিমান তাড়াতাড়ি রিমিকে শুয়ে দেয়। একে দেখে ঘুমের মধ্যে কেউ উঠিয়ে নিয়ে গেলেও টের পাবে না। ঠিক বলেছিস। আরে বাহ, একে ঘুমের মধ্যে কিডন্যাপ করলেও জানতে পারবে না। তোর কি রিমিকে কিডন্যাপ করার কোনো উদ্দেশ্য আছে নাকি? ওকে কেন কিডন্যাপ করতে যাব? না, তুই যেমনে বললি তাই মনে হলো। এক্সকিউজ মি, আমাদের অনেক ঘুম পাচ্ছে, সো আপনারা এখান থেকে গেলে আমরা ঘুমাতে পারি। মাহুয়া, তুমিও এই রুমে থাকো, আমি কথা বলে নিব। এক রুমে তো 4 জন করে, তাই না? আমি কথা বলে নিব যাতে এই রুমে আর কাউকে না ঢুকতে দেয়। ঠিক আছে। ওকে বাই। সবাই গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই 9টা বাজে ঘুম থেকে উঠে হই হুল্লো শুরু করে। রিমি ঘুম থেকে উঠে দুম মেরে বসে থাকে। মাহুয়া আর মন তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিমি কথা বলে। আমি এখানে আসলাম কিভাবে? কোথায় এটা? কোথায় আমি? আল্লাহ, রিমি তুই হোস্টেলে। রাতে তোর ঘুম কিছুতেই ভাঙছিল না, তাই রিমান তোকে কোলে করিয়ে এনে দিয়ে গেছে। একটু ভালো করে ডাক দিলেই হতো। এর থেকে ভালো করে কিভাবে ডাকে তা কারো জানা নেই। তাড়াতাড়ি সবাই রেডি হও, নাস্তা করে তারপর সমুদ্রে যাব। মন মাহুয়া রিমি রেডি হয়ে নিচে নামে, যেখানে সবার খাবারের আয়োজন করেছে। ঘুম ভাঙছে আপনার? এমন করে বলার কি আছে? এমন মরার মতো কে ঘুমায়? হয়েছে, এখন তাড়াতাড়ি নাস্তা কর। সমুদ্রে কখন যাবি?
হোটেল থেকে সমুদ্র বেশি দূরে না, তাই ওরা 11টার দিকে সমুদ্র পৌঁছে যায়। সমুদ্র দেখতেই সবাই সমুদ্রের দিকে দৌড় দেয়। সমুদ্র এত বেশি ভিড় নেই, তবে হালকা পাতলা মানুষ আছে। সবাই সমুদ্রে নামার আগেই ছবি তুলছে। রিমি, সমুদ্রে নামবি ভালো কথা, কিন্তু বেশি গভীরে যাস না, এখানের বেশি যাবি না। ভাইয়া তোর আঙুলটা আর একটু দূরে নে, কারণ যতটুকু দেখাচ্ছিস সেখানে আমার হাঁটু পর্যন্ত পানিও নেই। চিন্তা করিস না, আমি খেয়াল রাখবো। তাহলে তুই এর কাছে থাক, আমি মাহুয়ার কাছে যাই। মাহুয়া কোথায়? ওইদিকে দেখ। মাহুয়া অলরেডি টিউবের উপরে উঠে মাঝখানে চলে গেছে। এই মেয়েটা এত দূরে কি করে? রিমান তাড়াতাড়ি মাহুয়ার কাছে যায়। আরাফ মুনের কাছে যায়। আপনি এখানে কি করেন? তোমার মা তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই সেটাই পালন করছি। আমি নিজের খেয়াল রাখতে পারি। আরে তুমি তোমার মতো এনজয় করো না, আমি কি ধরে রাখছি? শুধু আমিও একটু আশেপাশেই থাকবো। ফারহান, আমার জন্য একটা ওয়াটার টিউব নিয়ে আসো না, আমি ওর উপর বসে পানিতে ভাসবো। আর গোলাপি রঙের আনবে। ঠিক আছে, আমি না আসা পর্যন্ত এখানেই থাকবি। ফারহান টিউব নিয়ে আসে। রিমি এর উপরে বসে। ফারহান টিউব ধরে ঘোরাচ্ছে, এদিক থেকে সেদিক নিয়ে যাচ্ছে। ওদের হাসি থামছে না। অনেকে ওদের দেখে কিউট কাপড় বলছে। রিমান তাড়াতাড়ি মাহুয়ার কাছে যায়, গিয়ে মাহুয়ার টিউব ধরে। এই এত মাঝখানে এসেছো কেন? কোথায় মাঝখানে? আমার থেকে দূরে দূরে মানুষ আছে, তাছাড়া আমি সাঁতার পারি। বড় ঢেউ এলে সামলাতে না পারলে? আরে কিচ্ছু হবে না, এনজয় করো না। রিমান আর মাহুয়া এনজয় করছে। অনেকবার ঢেউয়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে। মনও ফুল এনজয় করছে তার বন্ধুদের সাথে। আর তার পাশে থেকে আরাবও এনজয় করছে আর মনকে দেখছে। অনেকক্ষণ পরে 3 জুটি একসাথে হয়। তারা সবাই একসাথে মজা করছে। বেশ কিছুক্ষণ পরে সবাই কিনারে আসে। কিনারে এসে সবাই বালুতে বসে পড়ে। এতক্ষণ খুঁজলাম, একটা ঝিনুক তো দূরের কথা, শামুকও পেলাম না। তোর মতো ঝিনুক পাগল আরো অনেক আছে। এত লেট করে আসলে একটাও পাবি না। সকাল সকাল আসলে পেতে পারিস। কাল সকাল সকাল আসবো। হাই ফারহান। সবাই তাকিয়ে দেখে মডেলের মতো ড্রেস পরে রাইসা দাঁড়িয়ে আছে। এই শাকচুনি এখানে কি করে, আর কিসব ড্রেস পরে? তুমি এখানে? আমি কক্সবাজারে এসেছি ঘুরতে। আমি তোমাকে কখন ধরে খুঁজছি। চলো না আমরা একসঙ্গে পানিতে যাই। আমরা এখনই পানি থেকে উঠে আসলাম, আরো ভিজলে ঠান্ডা লেগে যাবে। এখন ফারহান সোজা হোটেলে যাবে। ফারহান, এত আশা করে এসেছি সমুদ্রের মাঝখানে যাব, আর আমি তো সাঁতার পারি না। তুমি আমাকে নিয়ে যাবে না? আরও আগে আসলেই তো পারতে, এত লেট করে আসলে কেন? আরে দেখছো, মেকআপ করতে করতে হয়তো সকাল থেকে বিকেল হয়ে গেছে। এক্সকিউজ মি, এটা আমার ন্যাচারাল বিউটি। জোকসটা সেই ছিল। হে ইউ। মাহুয়াকে মাফ করে দেন, আসলে ও একটু সত্যি কথা বেশি বলে। চলো চলো, ফারহান দুটো বেঁচে গেছে, অনেক ক্ষুধা লাগছে। রিমি কোনো মতো ফারহানকে টেনে নিয়ে যায়। সবাই হোটেলে গিয়ে গোসল করে, দুপুরের খাওয়া শেষ করে। বিকেলে আবার সবাই রেডি হয়ে যায় ঘুরতে যাবে বলে। রিমান, আরাফ, ফারহান প্যান্ট আর কালো শার্ট পরে। সবার শার্টের দুটো বোতাম খোলা। কালো সানগ্লাস পরে আসে। মুন আর রিমি সাদা টপ পরে, আর মাহুয়া প্যান্ট গেঞ্জি তার উপর জ্যাকেটের মতো শার্ট পরে। আচ্ছা, তুমি সবসময় এমন ড্রেস পরো? এতটাও খারাপ লাগে না, ভালোই লাগে। সবাই মিলে কয়েকটা গাড়ি ভাড়া করে। গাড়ির ছাদ নেই, আরামে 10-12 জন বসতে পারবে। আর সেখানে এসব গাড়ি করে সবাই আনন্দে ঘুরতে যায়। গাড়িতে ওঠার সময় রাইসা এসে হাজির। তোমাদের সাথে আমিও যাব। তুমি এখানে? আমিও এই হোটেলে উঠেছি। সবাই গাড়িতে উঠে। দু সাইডে লম্বা করে দুটো সিট। শেষ দিকে মাহুয়া বসে, তার সাইডে রিমান, তারপরে আরাফ, তারপরে মুন, মুনের পরে রিমি বসে, তার অপর সাইডে শেষে রাইসা বসে, তারপর ফারহান, তারপর রিমি, তারপরে রুমি বসে। আর জায়গা পেলে না বসার জন্য? ইচ্ছে করে মাঝখানে বসেছেন। আরে অদ্ভুত, আমি আগে এসে বসেছি, পরে এসে বসলে আমি কি করব? গাড়ি ঠিক যাচ্ছিল। কিছুক্ষণ পরে গাড়ি ঝাঁকি খাওয়া শুরু, কারণ পরের রাস্তা পাথরে ভরপুর। সবাইকে সাবধানে বসতে বলা হয়, কারণ গাড়ি দ্রুত চলবে। ফারহান, রিমির খেয়াল রাখিস, পড়ে যাতে না যায়। রিমি আর রুবি, তোমরা একদম সামনে বসেছো ভালো করে,
লোহায় ধরে বসো। হাউ সুইট আরাব, আমাদের কথা ভাবার জন্য। মুন আরাফের দিকে ছোট চোখ করে তাকায়। আরাফ কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। গাড়ি জোরে চলা শুরু করে। রিমান মাহুয়ার সাইডে হাত দিয়ে মাথার সাইডে ধরে রেখেছে যাতে বাড়ি না খায়। আরেক হাত উপরের রডে ধরে রেখেছে। এত খেয়াল আমার বাবা ছাড়া আর কেউ রাখেনি। ফারহান এক হাত দিয়ে রিমির কাঁধে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে উপরের রডে। আর রাইসা ফারহানের শার্ট আঁকড়ে ধরেছে। ছাড়েন রাইসাকে। আরে আমি তোকে ধরেছি, আমার হাত কি 10টা? ও ধরেছে আমার শার্ট। কেন ধরবে? আমি জানি। না থাক না, তুই চুপচাপ বসে থাক। আপনার হাত যেন এদিকেই থাকে, অন্য কোথাও গেলে খবর আছে। গাড়ি জোরে চালাতে মুন আরবের হাত আঁকড়ে ধরেছে। আরবও কিছু বলেনি। এখন যদি আমি ভালো করে ধরতে যাই তাহলে শুরু হয়ে যাবে মহারানের প্রবচন। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামে হিমজুড়িতে। এখানে ঝর্ণা আছে আর অনেক ছোট বড় পাথর। সবাই গাড়ি থেকে নামে। সব থার্ড ক্লাস গাড়ি। সবাই সেখানে ছবি তুলতে ব্যস্ত। মাহুয়া একটা উঁচু টিকা আছে সেখানে উঠেছে। রিমান তার পেছন পেছন যাচ্ছে। কিছুক্ষণ এগিয়ে একটা পাথরের উপরে বসে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, কিন্তু তারা আসল মজাই বোঝে না। কয়েকটা ভালো ছবি তুললেই হয়, পরে এনজয় করো। না, গ্যালারি ভরে পিক তোলা লাগবে। দেখো এখান থেকে সুন্দর লাগছে না? রিমানও সেখানে গিয়ে বসে। দেখো এখান থেকে সুন্দর লাগছে না? আসলেই খুব সুন্দর। মাহুয়া রিমানের দিকে তাকায়। চোখটা ঘোরালে আরো সুন্দর জিনিস দেখতে পারবেন। আচ্ছা রিমান, আমার মধ্যে এমন কি আছে যার জন্য আপনি আমাকে পছন্দ করেন? কে বলেছে আমি তোমাকে পছন্দ করি? করেন না বুঝি? না, আমি তোমাকে পছন্দ না, ভালোবাসি। মাহুয়া রিমানের দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে তাকিয়ে বলে, কেন? জানি না, তোমাকে দেখেই শুধু আমার হার্টবিট বেড়ে গেছিল, চোখ আটকে গেছিল, মনে হয়েছিল তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। এমন আর কাউকে দেখে মনে হয়নি। সাধারণত এটাকে ভালোবাসা বলে। চলেন নিচে যাই, সবাই অপেক্ষা করছে। রাইসা ফারহানের পিছুই ছাড়ছে না। যেখানে যায় শুধু রাইসা পেছনে লেগে থাকে। এবার তো রিমির প্রচুর রাগ উঠে। রাইসা পড়ে যাওয়ার ভান করে ফারহানকে জড়িয়ে ধরে। রিমি তাড়াতাড়ি গিয়ে রাইসাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউ ইডিয়েট! আরে কি করলি? বেশ করেছি, চলেন আমার সাথে। রিমির আগে ফুসফুস করতে করতে ফারহানকে নিয়ে যায়। একটু ফাঁকা জায়গা দেখে ফারহান রিমির হাত ধরে টান দিয়ে বড় পাথরের দেয়ালের আড়ালে রিমিকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করায় আর ফারহানের এক হাত দেওয়ালে রাখে। রিমির চোখের দিকে তাকিয়ে বলে, এত রাগ কেন তোর চোখে? রিমির কাছে গিয়ে রিমি শক্ত করে দাঁড়িয়ে আছে। ফারহানের চোখের দিকে তাকিয়ে আছে। তাতে তোর এত রাগ হচ্ছে কেন? ভালোবাসিস আমায়? কথাটা শুনে আমার না জানি কেমন লাগছিল। মনে হচ্ছে বুকে কেউ ঢোল বাজাচ্ছে। আমি শুধু চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা প্রশ্নটা উল্টিয়ে দিই, ভালোবাসবি আমায়? কারণ আমি তোকে খুব ভালোবাসি। ওনার এই কথার কোনো জবাব এই মুহূর্তে আমার ঠোঁট দিয়ে আসবে বলে আমার মনে হয় না। আমার যে কেমন লাগছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, সময় নে, ভেবেচিন্তে পরে বলিস। এখন চল, এত ভয় পেলে ভালো কি করে বাসবি কে জানে। ফারহান আমাকে সবার সামনে নিয়েছে, আমার মাথায় শুধু ফারহানের কথাগুলো ঘুরছে, অন্য কোনো দিকে খেয়াল নেই। কিরে, কোথায় ছিলি তোর সব? এখানেই ছিলাম। দেখলাম না যে। চোখ অন্যদিকে থাকলে দেখবি কিভাবে? আমার চোখ ঠিক জায়গায় আছে, তোদের মাথা ঠিক নেই। কয়েকজন মেয়ে আসে রিমানের সাথে সেলফি নিতে। রিমান ভাব নিয়ে দাঁড়িয়ে হাসি মুখে সম্মতি দিল সেলফি তুলতে। রিমানের সাথে একজনের পর একজন সেলফি নিতে আসে। মাহুয়া টেরা চোখে তাকিয়ে আছে। সেলফি তুলে একটা ভাব নিয়ে আসে রিমান। আরাব, আমার কয়েকটা ভালো পিক তুলে দে তো, ইনস্টাগ্রামে দিতে হবে না। চল। রিমান দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর পিক তুলে দিচ্ছে আর সবাই দাঁড়িয়ে দেখছে। কেউ কেউ আবার ভিডিও করছে। এই ঝর্ণার সামনে শার্ট পরা পিক ভালো লাগবে না? রিমান শার্ট খুলে পেছনের কোমরে বেঁধে নেয় আর সাথে সাথে সব মেয়েরা চিৎকার করা শুরু করে দিয়েছে। রিমান তার বডি দেখিয়ে বিভিন্ন পোজ দিচ্ছে। রিমি, তোমার ভাই কি শোভ করছে? দেখে তো তাই মনে হচ্ছে, এত কষ্টে বডি বানিয়েছে, দেখাক। তাই বলে অন্যদের দেখাতে হবে? তোমাদের মধ্যে কিছু কি চলছে? একটুও না। তাহলে তোমার প্রবলেম কি? কোনো প্রবলেম নেই।
রিমান, আমরা লেট হয়ে যাচ্ছি। মাহুয়া যেভাবে তাকিয়ে আছে সেটা দেখে রিমান তাড়াতাড়ি চলে আসে। শার্টটা পরে নাও, নাকি আরো পিক তোলার বাকি আছে? তীব্র পুরার গন্ধ পাচ্ছি। শাট আপ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন গেলে ভালো হতো। চলো সবাই, অন্ধকার হওয়ার আগে যেতে হবে। সবাই আবার গাড়িতে বসে। এবার গাড়িতে রাইসা বসেনি, ওকে এরপর থেকে দেখা যায়নি। রিমি এবার মনের পাশে বসে। ফারহানও কিছু বলেনি। মন রিমিকে ধরে রেখেছে, আরাফ মনের কাঁধ ধরে রেখেছে। ভালোই ভালোই হাতটা সরিয়ে ফেলুন। তোমাকে ধরার আমার কোনো ইচ্ছে নেই। তোমাকে এই কারণেই ধরে রেখেছি, যাতে রিমি পড়ে না যায়। তুমি পড়ে গেলে রিমিও পড়ে যাবে। রিমির নাম তোর কাম। আরে বাহ। চুপচাপ বসে থাকো। মনু কিছু বলে না, ভয় তারও করছে। ওরা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। তারা সবাই মার্কেটে যায়। সেখানে শুধু মুক্তো, ঝিনুক, শামুক আর কাঠের জিনিস, আর বিভিন্ন পাথরের জিনিসও আছে। সুন্দর সুন্দর পোশাকও আছে। তারা সবাই কেনাকাটায় ব্যস্ত। রিমি, মন বিভিন্ন ঘর সাজানোর জিনিস আর কসমেটিক কিনছে। আর মাহুয়া তার জন্য, তার বাবার জন্য সুজুতো কিনছে, আংটি, ব্যাসলাইট এইসব কিনছে। তাও আবার ফারহান, রিমান, আরাবের সাথে তাল মিলিয়ে। মাহু, আমি তোমার জন্য এটা এনেছি। ওয়াও, এটা বেশ সুন্দর। মাহুয়া এটা নিয়ে গলায় ধরে, গলায় পরার চেষ্টা করে। কি করছো? এটা মনে হয় ছোট হয়ে গেছে, গলায় তো পরাই যাচ্ছে না। রিমান মাহুয়ার কথা শুনে অভাগের চরম সীমানায় পৌঁছে গেছে। মাহু, এটা পায়েল, এটা গলায় না পায়ে পড়ে। আর এটা তো আমিও জানি। ও সরি, একই রকম লাগছিল তাই কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, এটা আমি রেখে দিচ্ছি, পরে পরবো। ঠিক আছে, মনে করে কিন্তু আমাকে পড়ে দেখাবে। সবাই কেনাকাটা শেষ করে হোটেলে রেখে রাতের খাবার শেষ করে সবাই আবার সমুদ্রে আসে। রাতে সমুদ্রটা কেমন লাগে সেটা দেখতে। সমুদ্রের তীরে এখনো মানুষ আছে, অনেক তার সঙ্গিনীর হাত ধরে হাঁটছে। মেয়েরা বালুচরে বসে আছে, ছেলেরা আগুন জ্বালিয়ে গান বাজনা করছে, আর কয়েকজন সেখানে বড় বড় নীল লাল কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক মাছ বিভিন্ন মশলা দিয়ে তেলে ভাজছে। সবাই মজা করে খাচ্ছে, যার যেটা ভালো লাগে। রাত 12টা, যে যার মতো হাঁটছে। ঠান্ডা বাতাস বইছে, সাথে পানির আওয়াজ। খালি পায়ে সবাই। রিমান মাহুয়া হাঁটছে। রিমান অনেকক্ষণ ধরে ভাবছে মাহুয়ার হাত ধরার, কিন্তু পারছে না। অবশেষে সাহস করে হাত ধরেই ফেলে। মাহুয়া রিমানের দিকে তাকিয়ে। আরাফ হাঁটা শুরু করে, কিছু বলে না। দুজনে চুপ করে হাঁটছে। আচ্ছা, ভাইয়া কি মাহুয়াকে পছন্দ করে? দেখে কি মনে হচ্ছে? হাত ধরে হাঁটছে, তার মানে ভালোবাসে। ফারহানও রিমির হাত ধরে। রিমি দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলি যে, চল। রিমি আবার হাঁটা শুরু করে। হাতটা ছাড়ুন, আরাম ভাইয়া পিছনে আছে, দেখলে কি ভাববে? ভাববে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এটা তো মিথ্যে না। আমি আমার মনে কথা বলে দিয়েছি, এখন শুধু তোর বলার পালা। তুই সময় নে, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। আচ্ছা শোন, আর একটা কথা। কি? এই রাতে সাদা ড্রেসে তোকে অনেক সুন্দর লাগছে। ও, আর একটা কথা। কি? না কিছু না, শুধু ভালো লাগছে। ফারহান আর রিমি কি? ফারহান রিমিকে ভালোবাসে। আর রিমি? ঠিক জানি না। রিমিও কি ফারহানকে খুব ভালোবাসে? তুমি কিভাবে বুঝলে? আরে দেখো না, রাইসা আসলে রিমি কেমন জ্বলে ওঠে। আর ভালো না বাসলে এভাবে হাত ধরতে দিত নাকি? বলো, আমার দু বন্ধুর প্রেম কাহিনী শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? আরাফের মুখের দিকে তাকিয়ে। আরাবও মনের দিকে এক ব্রু উঠিয়ে তাকায়। মন সাথে সাথে সামনে ফিরে যায়। মন, তুইও না। যদি ও কাউকে ভালোবাসতো তাহলে কি তোকে বিয়ে করতো? এখন কাউকে বাসি না, বিয়ের পর বউকে বাসবো। গুড, এটাই উচিত। হ্যাঁ, কি? ভেবেছিলাম বিয়ে পরে বউকে ভালোবাসবো, কিন্তু মানে কি, ওনার আমাকে কি ভালোবাসা যায় না নাকি? দুজনে হাঁটছে, কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। রাত 2টোর দিকে সবাই গিয়ে শুয়ে পড়ে। খুব সকালে রিমি উঠে পড়ে। মুন আর মাহুয়াকেও উঠিয়ে দেয়। কি হলো, এত সকালে কেন উঠিয়ে দিয়েছিস? আরে এখন সমুদ্র পাড়ে যাব, আর অনেক ঝিনুক পোড়াবো, কি ভালো লাগবে না? ঠিক বলেছো, এমনিতেও আজ রাতে রওনা দিতে হবে। চলো সবাই রেডি হও তাহলে। তিনজনেই রেডি হয়ে যায়। মাহুয়া, এটা কি পড়েছে? আমার প্যান্ট শার্ট,
গেঞ্জি বেশি ভালো লাগে। ঠিক এটাই পরে থাকো, আমি এর মধ্যে একটু চেঞ্জ করে দিচ্ছি। রিমি, তোর নীল স্কার্ফটা দে তো। মুন নীল স্কার্টটা মাহুয়াকে পরিয়ে দেয়। এ কি, আমাকে লেহেঙ্গা পরাছো কেন? এটা লেহেঙ্গা না, স্কার্ট। লেহেঙ্গার ছোট ভাই, কোমরে একদম পারফেক্ট লাগছে। মাহুয়া একটা সাদা গেঞ্জি পরেছে, এর উপর দিয়ে মুন নীল ওড়না পেঁচিয়ে দেয়। আর একটু বাকি আছে। রিমি গিয়ে মাহুয়াকে কানের দুল পরিয়ে দেয় আর লিপস্টিক আর সুন্দর করে আইলাইনার আর কাজল লাগিয়ে দেয়। ওয়াও, আজ সবাই টাক লেগে যাবে। মাহুয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে কেমন অদ্ভুত লাগছে। কি বলে? অনেক সুন্দর লাগছে। চলো চলো। মাহুয়া নিজের কাছে অনেক অদ্ভুত লাগছে। সবাই মাহুয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছে, কারণ প্রথম মাহুয়াকে এই পোশাকে দেখছে। রিমান তার চুল ঠিক করতে করতে আসছে, মাহুয়ার দিকে তাকিয়ে হাঁ করে আছে। চোখ এদিকেও যাচ্ছে না, ওইদিকেও যাচ্ছে না। ভাইয়া কেমন লাগছে বল? রিমানের মাহুয়ার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়াচ্ছে। এই প্রথম মনে হয় মাহুয়া লজ্জা লাগছে। আরাফ গিয়ে রিমানকে একটা জোরে ঝাঁকি দেয়। ঝাঁকি খেয়ে রিমানের হুঁশ ফিরে। মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকবে। আমি কি স্বপ্ন দেখছি? এটা কি করে হয়েছে? আমার আর রিমির জাদু হয়েছে। এবার সবাই নাস্তা করে তাড়াতাড়ি চলো। সবাই খেতে বসে। মাহুয়া ঠিক মতো খেতে পারছে না। রিমান খাবার খেতে বসে ওর দিকে তাকিয়ে আছে। রিমান এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন? এভাবে তাকালে খাবো কি করে? মাহুয়া অনেক কষ্ট করে একটু খায়। সবাই সমুদ্র তীরে পৌঁছেছে। অনেক ঝিনুক দেখে লাফালাফি করে কুড়াতে থাকে। মাহুয়া দাঁড়িয়ে আছে, রিমান একটু দূরে দাঁড়িয়ে আছে। মাহুয়া রিমানের দিকে তাকিয়ে তার স্কার্টটা একটু উপরে তুলে পায়ের দিকে ইশারা করে। রিমান মাহুয়ার পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে, কারণ মাহুয়া রিমানের দেওয়া পায়েলটা পড়েছে। রিমি ঝিনুক নিয়ে সব ফারহানের হাতে জমা করছে। কি করছিস? হয়েছে তো, আর কত? এত লাফালাফি করতে পারে মেয়েটা? মুন অনেকগুলো ঝিনুক কুড়িয়েছে, কিন্তু রাখবে কোথায় ভেবে পাচ্ছে না, কারণ সে তার সাথে কোনো ব্যাগ আনেনি। মুন এগুলো হাতে নিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখে আরবের ব্যাগ একটু দূরে রাখা। আশেপাশে আরব নেই। সে তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে ঝিনুকগুলো আরবের ব্যাগে রেখে দেয়। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। দাঁড়াও, তোমার কয়েকটা পিক তুলে নেই। তোমার বাবা দেখলে অনেক খুশি হবে। বিমান তাড়াতাড়ি মোবাইল বের করে মাহুয়ার কিছু ছবি তুলে নেয়। তোমার ড্রিম গার্লের মতো লাগছে বুঝি? আমার ড্রিম গার্ল সবসময় তো তুমি ছিলে, শুধু সেই স্বপ্নটাকে নতুন সাজে দেখছি। জানি না কেমন লাগছে, তবে না জানি কেন আমার না সমুদ্র কিনারে দৌড়তে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি দৌড়াও, আমি তোমাকে ধরছি। সত্যি? হুম। আমার সব পাগলামো ইচ্ছে মানার কোনো দরকার নেই। আমার মানতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে ধরে। মাহুয়া দৌড়াতে শুরু করে। বিমান তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওরা এমন দৌড়াচ্ছে কেন? হয়তো দেখছে কে কার থেকে বেশি দৌড়াতে পারে। ও, আমি অনেক দ্রুত দৌড়াতে পারি। আমার থেকে দ্রুত হতেই পারে না। আমি দৌড় শুরু করলে আর ধরতে পারবেন না। তোমাকে ধরা আমার 1 সেকেন্ডের ব্যাপার। আচ্ছা, তাহলে ধরে দেখান দেখি। চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, আমি রেডি। মন দৌড় শুরু করে। আরাফ ধরার চেষ্টা করছে, বারবার হাত ফসকে যাচ্ছে। এক পর্যায়ে আরাফ মনের হাত টান দিয়ে নিজের দিকে টানে, আর মন পড়ে যেতে নেয়। আরাফ মনকে জড়িয়ে ধরে। পরে দুজনেই গড়াগড়ি খেয়ে পড়ে যায়। মন আরাফের দিকে তাকায়, আরাফ মনের দিকে। সবার হাসির আওয়াজ শুনে দুজন দুজনকে ছেড়ে দিয়ে বসে। কিছুক্ষণ পর আরাফ মনের দিকে তাকিয়ে হাসছে। কি হলো, হাসছেন কেন? তোমার মুখে ভেজা বালু লেগে আছে। মন বালু উঠিয়ে আরাফের দিকে ছুঁড়ে মারে। আরে, আরাবও ভেজা বালু উঠিয়ে মনের দিকে ছুঁড়ে দেয়। দুজন এমন করেই একজন আরেকজনের উপর বালি ছুটতে ছুটতে জামা কাপড় সব মাখিয়ে ফেলে। আস্তে আস্তে সমুদ্রে মানুষের ভিড় বাড়তে থাকে। রিমি আর ফারহান স্পিড বাইকে উঠে সমুদ্রে অনেকক্ষণ ভ্রমণ করে তীরে এসে নামে। তখনই আগমন হয় রাইসার। ফারহান, আজ আমি তাড়াতাড়ি চলে এসেছি, চলো না আমাকে স্পিড বাইকে ঘোরাবে। আবার এসে গেছে। ফারহান, না করে দাও। তুমি বলার কে? ফারহান কেন যাবে? ফারহান, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে পছন্দ করো না? মানে? কি মানে করছেন? সোজা বলে দিন না পছন্দ করেন না। ফারহান, বলো পছন্দ করো না আমায়? রিমি জোরে ফারহানের হাত ছাড়িয়ে নেয়।
খবরদার, যদি ওকে ছোঁয়ার চেষ্টা করেছেন তো। ফারহান শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। ফারহানের আশেপাশেও যদি দেখি না, তাহলে তার 12টার খবর বাজিয়ে দেব। হি ইজ অনলি মাইন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর ফারহান, আপনাকে বলছি, যদি আপনার চোখ আমাকে ছাড়া অন্য কোথাও যায় না, তাহলে এই চোখ আমি উঠিয়ে ফেলবো বলে দিলাম। ইউ আর অনলি মাইন। আপনি শুধু এই রিমির কথাটা মাথায় ঢুকিয়ে রাখুন। চলেন এখন এখান থেকে। এক টানে কথাগুলো বলে ফারহানের হাত ধরে টেনে নিয়ে যায়। ফারহান শুধু রিমির দিকে হাঁ করে তাকিয়েছিল। কি রে, এত রেগে কোথায় যাস? জাহান্নামে যাবি আমার সাথে? আমি তো জান্নাতে যাওয়ার জন্য হয়েছি। আচ্ছা ওইদিকে চল, একটা ছোট দোতলা জাহাজে উঠে সমুদ্র দেখব। তুই যা, আমরা আসছি। আরে চল তো। দুজনকে টেনে নিয়ে যায়। সবাই মিলে জাহাজে উঠে, আরো অনেকে উঠে। জাহাজ যাওয়া শুরু করে দেয়। সবাই দাঁড়িয়ে দেখছে। রিমির রাগ এখনো কমেনি। আর সবার সাথে তাকায়। ফারহান কিছু বলতেও পারছে না। জাহাজ সমুদ্রের মাঝখানে থামে। সবাই নিচে। রিমির ভালো লাগছে না, তাই সে উপরের তলায় উঠে যায়। উপরে উঠে নিচের দিকে তাকিয়ে একা একা বকবক করছে। হঠাৎ রিমিকে পেছন থেকে ধাক্কা দেয়। রিমি সমুদ্রে পড়ে যায়। রিমি লাফালাফি করছে বাঁচার জন্য, কারণ রিমি সাঁতার পারে না। উপর থেকে এটা রাইসা দেখে হাসছে। আমাকে ধাক্কা দিয়েছিলে না, এবার মর, তোর কোনো অস্তিত্ব থাকবে না, সমুদ্রে হারিয়ে যাবি। রিমি অনেকক্ষণ হাত পা নাড়াচ্ছে। জাহাজের শব্দের কারণে কিছু শোনা যাচ্ছে না। রিমি চোখ বন্ধ হয়ে আসে আর সমুদ্রে তলিয়ে যেতে থাকে। রিমান, ফারহান, আরাব উপরের তলায় এসে রাইসার কথাগুলো শুনতে পায়। এ আবার কাকে ফেলে দিল? চল তো দেখি। আরাবের কথা শুনে রাইসা ভয়ে পিছনে তাকায়। রাইসা ভয়ে পিছনে সরে যায়। আরাব, রিমান, ফারহান তাড়াতাড়ি এসে জাহাজের নিচের দিকে তাকায়। কেউ তো একজন ডুবছে, তার চেহারা দেখা যাচ্ছে না। তবে সাদা ওড়নার মধ্যে লাল লেন্স দেখে তিনজনেই বুঝে যায় এটা রিমি, কারণ তাদের মধ্যে এমন রিমিই পড়েছিল। এটা রিমি বোঝার সাথে সাথে রিমি বলে তিনজনে সমুদ্রে লাফিয়ে পড়ে। ওদের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। তিনজনে লাফ দিয়ে শুধু ওড়না খুঁজে পায়। তিনজনের ভয়ে অবস্থা খারাপ। তিনজনে পানির ভেতরে গিয়ে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রিমান কিছু না ভেবে পানির গভীরে চলে যাচ্ছে দেখার জন্য। তার সাথে সাথে ফারহান আর আরাবও যায়। রিমানের শ্বাস ফুরিয়ে আসছে, তাও সে থামছে না। কিছুক্ষণ যাবার পর একটা অস্পষ্ট হাত দেখতে পায়। রিমান হাতটা ধরে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীর আর কাজ করছে না। তাও প্রাণপণ চেষ্টা করছে। ফারহান আর আরাব এসে দুজনের হাত ধরে উপরের দিকে যাচ্ছে। পানির উপরে উঠতেই রিমান একটা লম্বা শ্বাস নেয়। রিমির দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান নেই। সবাই মিলে তাদের উপরে উঠায়। তিনজন রিমিকে ঘিরে আছে। সবাই আতঙ্কে রিমি রিমি করছে। রিমান রিমির নাকের সামনে আঙ্গুল দিয়ে শ্বাস চেক করছে। রিমি নিঃশ্বাস নিচ্ছে না। রিমান রিমিকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে। আরাফ রিমির হাত ধরে চোখের পানি ফেলছে। ফারহান নিস্তব্ধে শুধু তাকিয়ে আছে, চোখের পানি বাধা মানছে না। মাহুয়া মন এসে পাশে বসে কান্না করছে। বোন আমার, প্লিজ উঠে যা। তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। প্লিজ উঠে যা, প্রমিস। আর কখনো ঝগড়া করব না। তোকে ছাড়া আমার পুরো বাড়ি মরে যাবে। কি বলছিস এসব? রিমির কিছু হয়নি, এখনই উঠে যাবে। রিমি, তুই আমার সব কথা শুনিস তাই না? আমিও বলছি এভাবে শুয়ে না থেকে ওঠ বলছি, না হলে আমি রেখে যাব। আর আমি রাগলে কি হয় জানিস তো। ওঠ না প্লিজ, আমাকে ছেড়ে তুই কোথাও যেতে পারিস না। আমি যেতে দিবই না। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? রিমির কিছু হয়নি। আমি প্লেনের টিকিট কাটছি, রিমিকে শহরের বেস্ট হসপিটালে নিয়ে যাব, দরকার পড়লে বিদেশ নিয়ে যাব। তখনই একটা মেয়ে আসে। আপনারা প্লিজ এখানে ভিড় না করে দূরে গিয়ে দাঁড়ান, আমাকে দেখতে দিন। কে আপনি? আমি ডক্টর মাহি। প্লিজ সবাইকে এখান থেকে যেতে বলেন, শুধু রিমির কাছের লোকেরাই এখানে থাকেন। সবাই উপরের তলায় চলে যায়। নিচে শুধু আরাব, ফারহান, রিমান, মুন আর মাহুয়া আছে। প্লিজ দেখুন আমার বোনের কি হয়েছে। লেট মি চেক। আপনি ওনাকে ছেড়ে সোজা করে শুইয়ে দেন। রিমান মাহির কথা মতো সোজা করে শুয়ে দেয়। মাহি রিমির পালস চেক করে। বুকে বারবার চাপ দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু হচ্ছে না। মাহি তার হাতে 2 আঙ্গুল দিয়ে রিমির গলায় চাপ দিয়ে ধরে। তারপর রিমির বুকের কাপড় টান দিয়ে বেশ অনেক ছিঁড়ে ফেলে। সাথে সাথে সবাই চোখ ফিরিয়ে নেয়। কি করছেন? ট্রাস্ট মি, আমার একটা ছুরি বা চোখালো কিছু লাগবে তাড়াতাড়ি, বেশি সময় নেই কিন্তু হাতে।
সবাই দৌড়ে যায় সবার কাছে ছুরি খুঁজতে। তখন একটা ছেলে ছোট্ট একটা ছুরি দেয় ফারহানের হাতে, সেটা দিয়ে দৌড়ে এসে মাহিকে দেয়। মাহি ছুরিটা দিয়ে রিমির বুকে একটা ছিদ্র করে, রক্ত বেরিয়ে আসে। মাহি আঙ্গুল দিয়ে ছিদ্র জায়গাটা একটু টেনে ধরতেই রিমির মুখ খুলে জোরে শ্বাস নেয়। সবাই আনন্দে হেসে দিয়ে রিমিকে জড়িয়ে ধরে। প্লিজ আস্তে আস্তে। ডক্টর রিমি এখনো চোখ খুলছে না কেন? প্রচণ্ড ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে, আর লবণাক্ত প্রাণী পান করার কারণে এখনো জ্ঞান ফিরছে না। একে হসপিটালে নিয়ে যেতে হবে। বেশি সমুদ্র প্রাণী পান করে থাকলে পেটে ওয়াশ করতে হবে। আমি আমাদের সবার জরুরি ফ্লাইট বুক করে ফেলেছি। এরপরে যে ফ্লাইটটা আছে সেটা দিয়ে যাব। জাহাজ আর কিছুক্ষণ পরেই তীরে পৌঁছাবে। আমরা সোজা এয়ারপোর্টে যাব। আর কোনো ভয়ের বিষয় নেই তো? না, আর কোনো ভয় নেই। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, এটা আমার কাজ। রাইসা কোথায়? সবাই রাইসাকে উপরে ধরে রেখেছে। একে তো আমি তো এখানে থাক রিমির কাছে, আমরা কি দেখছি। ফারহান রিমিকে তার বুকের সাথে ধরে রেখেছে, তাই সে যেতেও পারছে না, নড়তেও পারছে না। রিমান রাগে দৌড়ে যায় উপরে। আরাফ তাড়াতাড়ি রিমানের পেছনে যায়। রিমান গিয়ে রাইসাকে জোরে একটা থাপ্পড় মারে। আরাফ তাকে আটকায়। ছাড় আমাকে, একে তো আমি আজ এই সমুদ্রেই ডুবিয়ে মারবো। হে ইউ, সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? ইচ্ছে তো করছে এক্ষুনি মেরে ফেলি, কিন্তু আমি মেয়েদের গায়ে হাত উঠাই না। তোকে তো পুলিশ দেখবে। আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি। পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। তুমি কিভাবে ছুটো সেটা আমিও দেখব। আমার পাওয়ারের কোনো ধারণা নেই তোমাদের। রাইসা কোম্পানি, তাই না? এই কোম্পানি যদি আমি বরবাদ না করে দিয়েছি তাহলে আমার নামও আরাব না। জাহাজ তীরে পৌঁছে যায়। তীরে পুলিশ অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু দূরে। ফারহান রিমিকে কোলে করে নিয়ে জাহাজের বাইরে নামে। রাইসাকেও নামানো হয়। পুলিশ তাকে ধরে। ফারহান রিমিকে কোলে নিয়ে রাইসার কাছে যায়। রিমির যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার এমন অবস্থা করব যে তোমার লাশও কেউ খুঁজে পাবে না। ফারহান, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য করেছি। একবার রিমি সুস্থ হোক, তোমার আর তোমার কোম্পানির এমন অবস্থা করব আবার নাম শুনলেও তখন ভয় করবে। রাস্তায় নামিয়ে দিব, দেখে নিও। বলে চলে যায়। গিয়ে অ্যাম্বুলেন্সে রিমিকে শোয়ায়। তারা অ্যাম্বুলেন্সে এসে এয়ারপোর্টে যায়। গিয়ে আরাফ, রিমান, ফারহান, মুন, মাহুয়া রিমিকে নিয়ে সোজা ঢাকা এসে বড় একটা হসপিটালে ভর্তি করে। রিমির কথা শুনে সবাই হসপিটালে আসে। কি হয়েছে আমার মেয়ের? বাবা চিন্তা করো না, রিমি এখন ঠিক আছে। সত্যি আমার মেয়ে কিছু হয়নি তো? না বাবা, আমাদের রিমির কিছু হয়নি। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে রিমির জ্ঞান ফিরে। সবাই রিমিকে দেখে ভেতরে যায়। রিমি চোখ খুলে সবাইকে দেখতে পায়। পাশে তার বাবা বসে আছে। রিমি উঠে তার বাবাকে জড়িয়ে ধরে আওয়াজ করে কান্না করে দেয়। বাবা, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম মরেই যাবো হয়তো। শান্ত হ মা, তোর কিছু হতে দেব না, কান্না থামা। রিমি কান্না থামিয়ে নাক টেনে টেনে সবার দিকে তাকাচ্ছে। আমি এখানে আসলাম কি করে? এমন প্রশ্ন এই মুহূর্তে তুই করতে পারিস? এখানে এসেছিস তার মানে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে এসেছে। ছি, থু, থু। নিজের ভাইয়ের এত বড় অপমান, শুধু অসুস্থ দেখে কিছু বললাম না। আরে দূর, আমার মুখ তেতো তেতো লাগছে। লবণ পানির জন্য এতক্ষণ পর বুঝতে পারলি? সবাই কথা বলছে, ফারহান শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায়। ফারহান হাত বাজ করে মাথা নিচু করে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। রিমি ফারহানকে দেখে তাকিয়ে আছে। ফারহান, আমার সাথে কথা বলবেন না। এমন মুখের ভান করে রেখেছেন যেন আমি মরে গেছি। চুপ, এসব কথা যেন আর না শুনি। আচ্ছা, এখন তো মুখ ঠিক করেন। আমি তো ঠিক আছি, দেখেন, একদম ঠিক। শুধু শুধু কি সমস্যা হচ্ছে? কোথায় খারাপ লাগছে? ডাক্তার দেখবো? আরে না, শুধু মুখের ভিতরটা একটু তেতো তেতো লাগছে। ও, ফারহান এক গ্লাস পানি এনে দেয়। ফারহান পানি মুখে তুলে দেয়। রিমি পানিটা মুখে নিয়ে কুলি করে আবার গ্লাসে মুখের পানি বের করে। ফারহানের হাতে গ্লাসটা ছিল। ফারহান চোখ বড় করে তাকিয়ে থাকে। এবার ভালো লাগছে। ফারহান গ্লাসটা টেবিলে রেখে দেয়। সরি, এসব কিছু আমার জন্য হয়েছে। আমার রাইসাকে এত পাত্তা দেওয়া উচিতই ছিল না। তোকে রাইসাকে দেখে জেলাস ফিল করতে দেখে আমি রাইসাকে আমার কাছে আসতে দিয়েছি। আই এম রিয়েলি সরি। কে রাইসাকে দেখে জেলাস ফিল করতো? হ্যাঁ, আন্দাজি। আচ্ছা,
রাইসাকে আমার কাছে দেখে জেলাস ফিল হতো না বুঝি? একদমই না। আমি অন্যদের দেখি না, বরং অন্যরা আমায় দেখে জেলাস ফিল করে। এত কিছু হওয়ার পরের ম্যাডামের ভাব কমলো না? ফারহান রিমির জিহ্বা দু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ফেলে। রিমি চোখ বড় বড় করে করছে। আর একবার জিব্বা বের করলে না আর ছাড়বো না, টেনে ধরে রাখবো। একটা অসুস্থ মানুষের সাথে এমন করে ঠিক না। তোকে ওভাবে দেখে আমার জান বেরিয়ে গিয়েছিল, বোঝাতে পারবো না ঠিক কেমন লাগছিল। মনে হচ্ছে আমি মরে গেছি। তোকে হারানোর কষ্ট আমি হইতেই পারবো না। আর একটু হলে মরেই যেতাম। এত ভালোবাসেন আমাকে? সবচেয়ে বেশি। আমিও। কি? আমিও? আরে আমিও সেম। কি সেম? আরে আমিও ভালোবাসি আপনাকে। ও কি সত্যি? ফারহান রিমির হাত ধরে মুখ থেকে সরাতে নেয়। এই মুহূর্তে রিমান চলে আসে। কি হচ্ছে এখানে? ফারহান রিমানের দিকে তাকিয়ে তাড়াতাড়ি সরে যায়। আরে আস্তে আস্তে, যা দেখার দেখিয়ে ফেলেছি। এখন কথা বলতে ইচ্ছে করছে না। রিমিকে বাসায় নিয়ে যেতে বলেছে, আমি রিমিকে নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি, তুই মন আর বহুয়াকে দিয়ে আয়। আমি ওদের আরবের সাথে পাঠিয়ে দিয়েছি, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। সরেন আর বাসায় যান। ভেজা জামা কাপড় শরীরেই শুকিয়ে গেছে। একসাথে তো যাবো। তোর কি মনে হয় বাবা আমাদের রিমির কাছে ঘেঁষতে দিবে? ওকে নিয়ে জড়িয়ে ধরে বসে বাসায় নিয়ে যাবে। আমাকে যেতে দেয় কিনা সন্দেহ। আর তুই কোন ক্ষেতের মূলা? হয়েছে ভাই, আর শুনতে পারবো না, যা নিয়ে যা। রিমান রিমিকে বাইরে নিয়ে যেতেই তাদের বাবা এসে রিমানকে ধাক্কা দিয়ে রিমিকে ধরে। চল মা। অদ্ভুত। রিমিকে বাসায় নিয়ে যায়। রিমির মা রিমিকে গোসল করিয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে শুয়ে দেয়। রাত হয়ে গেছে। ওষুধ খাওয়ার সাথে সাথে রিমি ঘুমিয়ে যায়। সকালে আরাফ, রিমান, ফারহান, রিমি, মাহুয়া, মুন এদের ব্যাগ সকালে কয়েকটি ছেলে এসে দিয়ে যায়। আরাফ ব্যাগ থেকে কাপড় বের করতে থাকে, ধুতে দিতে হবে। আরেকটা ব্যাগ খুলতে কতগুলো ঝিনুক শামুক বেরিয়ে আসে। এগুলো এখানে কিভাবে আসলো? পুরো ব্যাগ আমার বালু দিয়ে ভরে গেছে। এমন কাজ করার মতো কেউ সাহস পাবে না, একমাত্র মন ছাড়া। আরাফ এগুলো নিয়ে ফেলে দিতে নেয়, তখনই তার মনের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে যায়। ঝিনুকগুলোর দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দেয়। মেয়েটা কত আশা করে এগুলো কুড়িয়েছে, ফেলে দেওয়া কি ঠিক হবে? আরাফ ঝিনুকগুলো নিয়ে বেসিনে ধুয়ে পরিষ্কার করে, তারপর ওগুলো মুছে নিজের সামনের দু পকেটে রাখে। তারপর গাড়ি নিয়ে পৌঁছে যায় মুনের বাসায়। দরজায় বেল বাজাতেই মুনের মা দরজা খুলে। আরাফ ভেতরে ঢুকে দেখে মুন তরমুজের অর্ধেকটা বাচ্চাদের মতো এক হাতে নিয়ে অন্য হাতে চামচ দিয়ে খাচ্ছে। মুনের অবস্থা দেখে আরাফ জোরে হেসে দেয়। হাসির আওয়াজ শুনে মুন চোখ তুলে তাকায়। আরাফকে দেখে মুনের হাত থেকে তরমুজটা পড়ে গিয়ে ভেঙে যায়। আমার তরমুজ! মুন আরাফের দিকে কটমট করে তাকায়। আপনি হাসলেন কেন? আপনার কারণে আমার তরমুজটা পড়ে গেল। আপনাকে তো আমি কি কি বসাবো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আরাফ একটা হাসি দিয়ে বসে। এই মেয়েকে দিয়ে কি করব কে জানে। এত বড় হয়েছে, না আছে বুদ্ধি, না আছে শরীরের মধ্যে একটু স্থির। বাবা তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। সকাল সকাল আপনার জন্য আমাকে কতগুলো বকা খেতে হলো। আমার জন্য? এই জন্যই বলে কারো ভালো করতে নেই। কি ভালোটা করতে এসেছেন? কেউ একজন আমার ব্যাগে কতগুলো ঝিনুক রেখে দিয়েছে। আপনি কি সেই বিষয়ে কিছু জানেন? কয়েকটা কাশি দিয়ে। আমি কি করে জানবো? ও জানো না? আমি তো ভাবলাম হয়তো তুমি রেখেছো। কি করেছেন ঝিনুকগুলোর? ফেলে দিয়েছি। মুন দাঁড়িয়ে যায়, তারপর বলে, কি ফেলে দিয়েছেন মানে? কত কষ্ট করে কুড়িয়েছিলাম, এভাবে কিভাবে ফেলে দিলেন? তুমি তো বলেছিলে জানো না, তাহলে এত রাগের কোনো কারণ দেখতে পারছি না। যাই হোক, ফেলেই যখন দিয়েছেন তাহলে বলতে এসেছেন কেন? শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? কোথায় চেঁচাচ্ছি? আমি তো শুধু কথা বলছি। আপনার মেয়ের গলায় মাইক লাগানো আছে, কথা বললেও মনে হয় চেঁচাচ্ছে। মুন মুখ ফুলিয়ে বসে আছে। আরাব বাবা কি কারণে আসা হলো? আন্টি এমনি, মুনের সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, তোমরা কথা বলো। আর কি বলার বাকি আছে? আরাফ একটা লম্বা শ্বাস ফেলে বলে, যাক, তোমাকে আর বিরক্ত করব না। আরাফ পকেট থেকে বের করে ঝিনুকগুলো টেবিলে রাখে। মুন দেখে খুশিতে লাফাতে থাকে। আপনি এগুলো ফেলেননি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এগুলো পেয়ে এত খুশি হওয়ার কি আছে কে জানে, এটা শুধু মেয়েরাই বলতে পারবে। আচ্ছা, এখন আমি আসি। আচ্ছা, রিমি কেমন আছে? কাল তো ভালোই ছিল, এখন ওকে দেখতে যাব। আমিও যাব রিমিকে দেখতে। ঠিক আছে, চলো তাহলে। মুন তার মাকে বলে আরাবের সাথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে যায়। গেটের সামনে এসে দেখে মাহুয়া দাঁড়িয়ে আছে। মুন আর আরাফ বের হয়। আরে মাহুয়া, তুমি এখানে? আমি রিমিকে দেখতে এসেছি, কিন্তু যাব কিনা ভাবছি। যাবে না কেন? চলো, আমরাও রিমিকে দেখতে এসেছি। আরাফ, মুন, মাহুয়া ভেতরে যায়। তোমরা বসো, আমি সবাইকে ডাকছি। উপর থেকে রিমার নামে। মাহুয়াকে দেখে এক লাফ দিয়ে নিচে নামে। আরে তুমি এখানে? কেন? আমি এখানে আসলে তোমার কি কোনো সমস্যা? না, তুমি একবার কেন, সারা জীবন এখানে থাকো, কোনো সমস্যাই নেই। তবে নিজের শ্বশুর বাড়ি কেউ কি এভাবে শার্ট প্যান্ট পরে আসে? তাও আমার প্রথম দিন। আমি তো এগুলো পরেই থাকি। হ্যাঁ, কিন্তু মা বাবা প্রথমেই এইভাবে দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাববে? রিমান পেছনে তাকিয়ে দেখে তার বাবা মা দাঁড়িয়ে আছে। কি আর ভাববে, কেউ কিছু ভাববে না। এই মেয়েটাকে চিনলাম না তো। হ্যালো আঙ্কেল আন্টি, আমি রিমির ফ্রেন্ড মহুয়া। আরে, সালাম না দিয়ে হ্যালো বলছে। হয়েছে আমার বিয়ে। ও, রিমিকে দেখতে এসেছো বুঝি? ঠিক আছে, বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। সবাই বসে, তখন ফারহান আসে। আরে সবাই চলে এসেছে, আমি মনে হয় লেট। আরে মাহুয়া তুমি? রিবান, তুই কি মাহুয়ার সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছিস বাসায়? তোর আসাটাই বাকি ছিল। কি জানানো আছে? এটাই যে ও রিমির ফ্রেন্ড। শুধু কি রিমির ফ্রেন্ড রিমান? ও, তুইও বাকি আসোস? ও শুধু রিমির না, মনেরও ফ্রেন্ড। কিছু তো একটা গন্ডগোল লাগছে, মনে হয় একটু একটু বুঝতে পেরেছি। কি গন্ডগোল বাবা? সব ঠিকই তো আছে। তুই এত লাফালাফি করছিস কেন? আমি তোকে কিছু বলছি? মা হওয়া মা, তোমার বাবা মা কি করে? আমার বাবা ইঞ্জিনিয়ার আর মা নেই। নেই মানে? আমি ছোট থাকতেই তিনি মারা গেছে। ও, আই এম সরি মা। না না আন্টি, ইটস ওকে। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে বলো, আমি ওইটাই করে দিচ্ছি। আমার একটা হলেই হলো। আচ্ছা, তুমি সবসময় বেশি কি ভালো করে রান্না করতে পারো? যার যেটা সবচেয়ে প্রিয় সে সেটা ভালো করে রান্না করতে পারে। আমি তো নুডলস ছাড়া আর কিছুই রান্না করতে পারি না, তবে এটা আমার সব থেকে প্রিয় না। এটা বলার কি দরকার ছিল? হয়েছে আমার বিয়ে। আচ্ছা, আমি তোমার জন্য না হয় পাস্তা বানিয়ে আনি? ফুপি, আমরাও আছি। তোরা তো প্রতিদিনই আসিস। মনমা, তুমি কি খাবে? আমার জন্য ও পাস্তা। ঠিক আছে। আচ্ছা মা, কি খেতে ভালোবাসো সেটা বাদ দাও, কি করতে ভালোবাসো সেটা বলো। মারামারি করতে। শালা, সবাই আজ আমার বিয়ে ভাঙার পিছনে লেগেছে। এমন কিছু না, তবে আমার মারামারি করতে বেশ ভালো লাগে। ফারহান ঠিকই বলেছে, ক্যারাটে শিখেছি আমি। আল্লাহ উঠিয়ে নাও আমাকে। মাহুয়ার জবাব শুনে রিয়াদ খান রিমানের দিকে তাকায়। রিমান ইনোসেন্ট একটা হাসি দেয়। আমি রিমিকে দেখে আসি। বলে ফারহান উঠে, সাথে সাথে আরাফ, মুন ও মাহুয়া উঠে। তোমরা উঠছিস কেন? আমরা এখানে বসে থাকতে আসিনি, রিমিকে দেখতে এসেছি। ফারহান তাদের দিকে তাকিয়ে বলে, আগে মনে ছিল না, এখন যেতে হবে। মনে মনে আমাদের গালি দিয়ে লাভ নেই, চলো। সবাই রিমির রুমে যায়। গিয়ে দেখে রিমি ঘুম ঘুম চোখে ডোরেমন দেখছে। হায় রে আমার ডোরেমন রে, টিভির ভিতরে ঢুকে যা। আর সাথে সাথে রিমি কান্না করে দেয়। ভ্যা ভ্যা করে কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আয় হায়, কান্না করিস না, আমি টিভি এখনই চালু করে দিচ্ছি। রিমি তাও কান্না করছে। রিমান গিয়ে রিমির পাশে বসে। রিমির মাথা নিজের কাঁধে রেখে হাত বোলাতে থাকে আর বলে, কেন বাবার হাতে আমাকে মায়ের খাওয়াতে চাস? চুপ কর প্লিজ, আমি টিভি অন করে দিচ্ছি তো। আমি এর জন্য কান্না করছি না। তো কেন করছিস? জানি না কেন আমার কান্না করতে মন চাইছিল, কিন্তু কোনো কারণে পাচ্ছিলাম না। মানে এটা আবার কেমন কথা? তোর গায়ে দেখে হালকা হালকা জ্বর। আমি ডক্টরের সাথে কথা বলছি। রিমান রিমিকে ওষুধ খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তোরা যা, আমি কিছুক্ষণ এখানেই থাকি। ঠিক আছে। সবাই চলে যায়। ফারহান রিমির পাশে বসে, তার মাথায় হাত রাখে। রিমি উঠে ফারহানের বুকে মাথা রেখে মন খারাপ করে থাকে। চোখে পানি টলমল করছে। ফারহানও রিমিকে জড়িয়ে ধরে। কি হয়েছে রিমি? অনেক বেশি খারাপ লাগছে? রিমি চুপচাপ ফারহানকে ধরে আছে, কোনো কথা বলছে না। নাক টানছে আর কান্না কান্না একটা ভাব আনছে। কি হলো, কথা বলতে ভালো লাগছে না? ঠিক আছে, বলা লাগবে না। আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরাব ডক্টরের সাথে কথা বলছে। রিমান আরাবের পেছন পেছন
গুড়গুড় করছে। আরাফ ফোনটা রেখে দেয়। দুর্গর, এমন করছিস কেন? কি বললো ডক্টর? প্রচুর ভয়ের কারণে এটা রিমির ব্রেনে এফেক্ট করেছে। কিছুদিন, 1-2 দিন এমন হবে, পরে স্বাভাবিক হয়ে যাবে। সাইকোলজি প্রবলেম। চলো সবাই নাস্তা করবে, মা ডাকছে। সবাই যায়, গিয়ে নাস্তা করে। চলো মাহুয়া, আমি তোমাকে দিয়ে আসি। মাহুয়া, রিমান, আরাফ, মুন বাহিরে যায়। রিমান আর মাহুয়া গাড়ির ভেতরে ঢুকে। আরাফ রিমানের গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, আর মুন আরাফের গাড়ির সামনে। দুটো গাড়ি এক সিরিয়ালে দাঁড় করানো। আমার বাসায় যাবে নাকি এখন? ভাবছি যাব। এখানে এসে আঙ্কেল আন্টির সাথে কথা না বললে কেমন দেখায়। ঠিক আছে, চলো। তখনই রিমান গাড়ি চালু করে, পেছনের দিকে নিয়ে ব্রেক করে, আর গাড়ি আরাফের পেছনে লাগে। আরাফ সোজা গিয়ে মুনের উপরে পড়ে। মুন গাড়ির সামনের সাইডে হালকা শুয়ে পড়ে, আর আরাফ মুনের দিকে ঝুঁকে তাদের ঠোঁট মিলে যায়। আরাফ মুনের চোখের দিকে তাকিয়ে আছে, মুন আরাফের চোখের দিকে। কিছুক্ষণ পরে মুন আরাফকে ধাক্কা দেয়, আরাফ পেছনের দিকে সরে যায়। দুজনে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। কি হলো কিছু বুঝতে পারছে না। আরাফ 2-3টা ঢোক গিলছে, মুন ঠোঁট ধরে দাঁড়িয়ে আছে। রিমান গাড়ি নিয়ে চলে যায়, তার কোনো খবর নেই। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আরাফ বলে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। দুজনে গাড়িতে বসে। মুন বাহিরে তাকিয়ে থাকার ভান করে আছে। মুনের বাসার সামনে আসতেই লাফ মেরে বেরিয়ে দৌড়ে চলে যায়, একবার ফিরেও তাকায় না। বিকেলে রিমান তার কেবিনে বসে গিটার বাজাচ্ছে। কিছুক্ষণ পরে সে বাহিরে যায়, গিয়ে কয়েকটা টানা দেয়। গিয়ে দেখে ডক্টর মাহি একটা ছেলের সাথে কথা বলছে। রিমান সেখানে যায়। ডক্টর মাহি? আপনি? এটা বুঝি আপনার গান স্টুডিও? হুম। আমি আসার সময় নামটা চেক করিনি। এটা আমার ভাই, আপনার স্টুডিওতেই কাজ করে। রিমান মাহিকে নিজের কেবিনে নিয়ে যায়, সোফায় বসায়। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি বুঝে গেছি, আপনি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই তো? কি নেবেন আপনি, চা কফি? আরে না না, আরে আপনি আমাকে তুমি করেই বলেন, না হলে নিজেকে কেমন বয়স্ক বয়স্ক লাগে। ওকে ডক্টর মাহি। এখনো ডক্টর হইনি, আরো 1 বছর পরে হব। এখন স্টুডেন্ট। ও, তাহলে আপনি অনেক ভালো একজন ডক্টর হবেন দেখা যাচ্ছে। আশা তো করাই যায়। আপনার বোন এখন কেমন আছে? ভালো আছে। তোমাকে তখন ধন্যবাদ জানানো হয়নি, সরি। তখন তেমন অবস্থা ছিল না, আমি বুঝতে পেরেছি। আর আমি তো জাহাজে আপনাকে দেখেই উঠেছিলাম। কেন? ফ্যান বলে কথা। ভাবলাম যদি কোনো গান তাহলে সামনাসামনি শুনতে পারবো। আপনার নতুন গানটা গেয়ে শোনালে আমার অনেক ভালো লাগতো। আপনার জন্য তো অবশ্যই গাইবো। রিমান গিটার নিয়ে মাহির পাশে বসে গান গাইতে থাকে। কিছুক্ষণ পর মাহুয়া ভেতরে ঢুকে। দরজা খুলে দেখে রিমান একটা মেয়ের পাশে বসে রোমান্টিক গান গাইছে। মাহুয়া গিয়ে সামনে দাঁড়ায়। রিমান মাহুয়াকে দেখে উঠে দাঁড়ায়। মাহুয়া, তুমি এখানে? কেন? আসা উচিত হয়নি বুঝি? ডিস্টার্ব করে ফেললাম নাকি? ডিস্টার্ব কেন করবে? এনাকে দেখো, ডক্টর মাহি রিমির জান বাঁচিয়েছিল। ও আপনি? হ্যালো। হ্যালো, রিমান, ইনিকে? রিমির ফ্রেন্ড। রিমি আমার বোন। মাহুয়া কটমট করে রিমানের দিকে তাকায়। ও আচ্ছা, থ্যাঙ্কস আমার জন্য গানটা গাওয়ার জন্য। আমার এখন আর সময় নেই, আর একদিন কথা হবে। বাই। ওকে, সাবধানে যেও। মাহুয়া রিমানের মুখের দিকে তাকায়, মাহি চলে যায়। বাবা ভালোই তো। আমি এসে কাজটা ঠিক করিনি। কি বলো? এখানে তো অন্য কিছুই চলছিল। হিংসে হচ্ছে বুঝি? হিংসে কেন হবে? তাছাড়া আমাকে তো কোনোদিন এভাবে গান গেয়ে শোনাওনি। ঠিক আছে, এখনই শুনিয়ে দিচ্ছি। লাগবে না। রিমান বসে মাহুয়াকে টান দিয়ে তার কোলে বসিয়ে গিটার তার সামনে এনে বাজাতে থাকে। আরে কি করছেন? রিমান গিটার বাজিয়ে গান গাওয়া শুরু করে। মাহুয়া চুপচাপ বসে রিমানের গান শুনে। রাতে রিমির জ্বর বেড়েছে শুনে ফারহান তাড়াতাড়ি আসে। এসে রিমির রুমে ঢুকতেই ফারহানকে দেখে রিমি কান্না শুরু করে দেয়। ফারহান তাড়াতাড়ি গিয়ে রিমির হাত ধরে রিমির পাশে বসে। কি হয়েছে রিমি? যেন আমাকে এত বড় বড় ছুঁই দিয়েছে। তোর দেখি অনেক জ্বর। চিন্তা করিস না, কাল সকালে একদম ঠিক হয়ে যাবে। আমার অনেক ঘুম পাচ্ছে, কিন্তু মাথাও ব্যথা করছে, চোখ জ্বলছে। তুই এখন ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আমি তোর মাথা টিপে দিচ্ছি। তুমি কিন্তু যাবে না, আমার হাত ধরে রাখবে,
না হলে আমি কান্না করে দিব। আমি কোথাও যাব না, মনে হয় জ্বর মাথায় চড়ে গেছে। রিমি ঘুম ঘুম অবস্থা, কিন্তু ঘুমাচ্ছে কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না। চোখ বন্ধ করে আছে, কিছুক্ষণ পর পর মুখ দিয়ে ফুপিয়ে কান্না করার মতো আওয়াজ করছে। বেশ কিছুক্ষণ পর রিমান আসে দৌড়ে। রুমে ঢুকে অবাক হয়ে যায়, তার বাবা চেয়ারে বসে আছে আর ফারহান রিমির হাত ধরে আছে। তাও রিয়াদ খান কিছু বলছে না। শুনলাম রিমির জ্বর নাকি বেড়েছে, এখন কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না, কিছুক্ষণ পরেই ডক্টর আসবে। ও, রিমান একবার ফারহানের দিকে তাকায়, একবার তার বাবার দিকে। তারপর সে ফারহানের কাছে যায়, গিয়ে কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, আমরা জানি তুই রিমিকে নিয়ে বেশ চিন্তা করিস, ওকে ছোট থেকে আদর করিস, কিন্তু রিমি এখন বড় হয়েছে, এখন আর আদর করে হাত ধরা যাবে না, ছেড়ে দে। ছাড়তে পারবো না। কেন পারবি না? তুই কি চাস বাবা তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিক? আরে বেশরম, আমার কথা না হয় বাদ দিলাম, বাবার সামনে হাত ধরে আসিস। আরে আমি হাত ছাড়লেই তোর বোন কান্না শুরু করে দেয়। এইসব ফাপড় আমাকে দিও না, হাত ছাড়ো। হ্যাঁ নে চালা। সাথে সাথে রিমি চোখ বন্ধ করে কান্না শুরু করে দেয়। আরে বাপরে, এতে কি হয়েছে? আমি হাত ধরছি। রিমান রিমির হাত ধরে, সাথে সাথে রিমি রিমানের হাত ছুঁড়ে মারে। কিছুক্ষণ রিমান তার হাতের দিকে তাকিয়ে থাকে। ফারহান হাত ধরতে আবার চুপ হয়ে যায়। এত বড় অপমান! চুন্নি, আমি তোর ভাই হই, খালি কিছু চাস আমার থেকে? আস্তে, এভাবে কিছুক্ষণ আগে আঙ্কেলও ধরছিল, রিবি এমনি করছে। যাক, শুনে ভালো লাগলো যে আমি একা অপমানিত হইনি। ফারহান, এটা বলা জরুরি ছিল। বাবা দেখো, শুধু মেয়ে মেয়ে করো না। 1 মিনিট, রিমি কি সত্যি অসুস্থ? আমার তো সন্দেহ হচ্ছে, দাঁড়া চেক করে দেখি। রিমান রিমির কপালে হাত রাখে, তারপর সরিয়ে নেয়। জ্বর তো ঠিকই আছে, তবে জ্বর হলে মানুষ মায়ের হাত ধরে বসে, সাথে এখানে তো কাহিনী অন্যটা। রিমি, ফারহানের হাত ছাড়, না হলে কিন্তু